প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি বাংলাদেশ আর্মি নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ পুলিশকে যেমন অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, তাদের মানসিক শক্তিকে একেবারে তলানিতে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা যে বাংলাদেশ পুলিশকে দেখি সেটা হয়তো দায়িত্ব পালন করে, কিন্তু ফুললি ফাংশনিং না, এবং তারা একটা মেন্টাল ট্রমার মধ্যে আছে। দেখলে বোঝা যায়, তাদের দায়িত্ব পালনের ধরন দেখলে বোঝা যায়, এবং খুব পরিকল্পিতভাবেই পুলিশকে ধ্বংস করা হয়েছে। গত বছরের জুলাই আগস্টে যেভাবে পুলিশ হত্যা করা হয়েছে, কেউ কেউ বলছেন যে এটা ৩,২০০-র মতো পুলিশকে হত্যা করা হয়েছে। আপনার সিরাজগঞ্জে দেখেছেন, সেখানে আগুন দিয়ে পুলিশকে কিভাবে পুড়িয়ে মারা হয়েছে। সেখানে একজন গর্ভবতী তরুণীও ছিলেন। পুলিশকে মেরে ওভারব্রিজে একদম প্রকাশ্যে চৌরাস্তার মোড়ে ওভারব্রিজে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই সবই করা হয়েছিল পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য। এখন প্রশ্ন উঠেছে যে এখন কি তাহলে বাংলাদেশ আর্মিকে ধ্বংস করা হবে? ওই পুলিশ বাহিনীকে মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের অংশ হিসেবে ধ্বংস করা হয়েছিল। সেই কনস্পিরেসির আরেকটি অংশ কি ছিল যে বাংলাদেশ আর্মিকে ডিস্ট্রয় করে দাও, এদের মোরালিটি ডাউন করে দাও। এটা নিয়ে কেন কথা হচ্ছে? কারণ আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি আর্মি নিয়ে কিন্তু অনেক আপত্তিকর কথা বলা হচ্ছে। যেমন ক্যান্টনমেন্টের ইট খুলে নেওয়া হবে, তারপরে আর্মির মাথায় ঘিলু নাই, নানা রকমের কথাবার্তা বলা হচ্ছে। আরেকটা কথা যেটা শোনা যাচ্ছে, যেটা মিডিয়ায়ও এসেছে, সেটা হলো যে ইসলামিক রেভলিউশনারি আর্মি গড়ার একটা ষড়যন্ত্র চলছে, অনেকটা ইরানের স্টাইলে। ইরানে যেমন প্রচলিত সেনাবাহিনীর পাশাপাশি তাদের কিন্তু একটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC আছে। এই IRGCটা অনেকখানি পলিটিক্যালি মোটিভেটেড। এরা মানে নর্মাল আর্মির মতো না, তার চেয়ে আরো বেশি পলিটিক্যালি মোটিভেটেড, এবং এদের সরাসরি এরা পলিটিক্যাল কমান্ডে থাকে, যে খামেনির কমান্ডে থাকেন। সো বাংলাদেশে এরকম একটা ইসলামিক রেভলিউশনারি আর্মি গড়ে তোলার একটা ষড়যন্ত্র চলছে বলে আমরা শুনছি, এবং এই ষড়যন্ত্র এটা কিন্তু ইউনূসেরই একটা প্ল্যান। এবং এই ষড়যন্ত্র বাস্তবায়নে যে নামগুলো আমরা শুনছি, তার মধ্যে একজন হলো যে যুদ্ধ অপরাধী গোলাম আজম। এই গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, যিনি ব্রিগেডিয়ার আজমি নামেই পরিচিত। আজমি একটা সক্রিয় ভূমিকা রাখছে। ব্রিগেডিয়ার উনি বরখাস্ত হয়েছিলেন সেনাবাহিনী থেকে। উনি 5th লং কোর্সে সম্ভবত 79-এ উনি আর্মিতে ঢুকেছিলেন, এবং সেই সময় গোলাম আজম পাকিস্তানের নাগরিক ছিল। কিন্তু সেই সময় ব্রিগেডিয়ার আজমির নাগরিকত্ব কি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি যে আর্মিতে ঢুকেছিলেন, আর্মিতে ঢোকার যে ক্রাইটেরিয়া থাকে, কোয়ালিফিকেশন লাগে, সেটা নাকি তার ছিল না। তার ইন্টারমিডিয়েটের রেজাল্ট নাকি ভালো ছিল না। এইসব নিয়ে অনেক কথাবার্তা আছে। তো এরশাদের হস্তক্ষেপে তার আর্মির জবটা কন্টিনিউ হয়। এরশাদ তখন এটা টেক কেয়ার করেছিলেন যখন এই প্রশ্নটি উঠেছিল যে আজমি পাকিস্তানের নাগরিক কিনা। যাই হোক, এই আজমি সে এখন এই বাংলাদেশ আর্মির যে ইসলামিক রেভলিউশনারি আর্মি IRA করা হবে, সেটাই সে নেতৃত্ব দিচ্ছে, এবং তার সাথে কাজ করছে পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা ISI। এবং ISI এর তৎপরতা বাংলাদেশে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। শোনা যায় যে মহাখালী যে DOHS আছে, সেখানে ISI এর অফিস পর্যন্ত খোলা আছে। এই আজমি আরো কয়েকজন পাকিস্তানপন্থী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের নিয়ে কাজ করছেন। তার মধ্যে একজন আছেন ব্রিগেডিয়ার হাসান নাসির। এই ব্রিগেডিয়ার হাসান নাসির হলো সম্প্রতি তার কর্মকাণ্ডের ফলে তিনি সেনানিবাস এলাকায় অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন, পার্সোনা নন গ্রাটা। তো এই হাসান নাসিরকে নিয়ে তিনি কাজ করছেন। আর্মির ভেতরেও তারা কিছু ইনফিলট্রেট করার চেষ্টা করছেন, তাদের লাইক মাইন্ডেড কিছু জুনিয়র কর্মকর্তাকে টার্গেট করে তাদের কর্মকাণ্ডে সম্পৃক্ত করছেন। এবং তাদের সাথে আছে এই যে আটকে পড়া বিহারি যে পাকিস্তানি গ্রুপটা আছে, তাদের এক অংশকে তারা ট্রেন আপ করছে। এরা দুইটা উদ্দেশ্য নিয়ে নেমেছে। একটা হলো আর্মিকে একটা ইসলামিক রেভলিউশনারি আর্মি করা, আর একটা হলো একটা জঙ্গি গোষ্ঠী গড়ে তোলা, প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী গড়ে তুলে এই জঙ্গি গোষ্ঠী দিয়ে তারা
দেশের ভেতরে এবং বিশেষ করে ভারতের নানা রকমের জঙ্গি হামলা চালানো। এই জঙ্গি গোষ্ঠীতে রিক্রুটমেন্টটা হচ্ছে বেসিক্যালি এই যে যেটা বললাম আটকে পড়া পাকিস্তানি যে বেহারি গোষ্ঠী আছে এদের একটা অংশ, এছাড়াও কিছু ইসলামী জঙ্গি গোষ্ঠী এদের সাথে যোগ দিয়েছে এবং এরা মোটামুটি এই আত্মঘাতী স্কোয়াডও গড়ে তুলছে। এই আত্মঘাতী স্কোয়াড দিয়ে তারা দেশে এবং দেশের বাইরে ভারতে নানা রকমের আক্রমণ করার প্ল্যান করেছে। এছাড়া এই ব্রিগেডিয়ার হাসান নাসিরের ছাড়াও আরেকজনের নাম খুব শোনা যাচ্ছে, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। এই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান হলো 10th লং কোর্সের। এই 10th লং কোর্সের ইনি কিন্তু র্যাবের রাজশাহী র্যাব 5 এবং চিরাং র্যাব 7 এই দুটার কমান্ডিং অফিসার ছিল এবং তার আমলে র্যাবে কিন্তু প্রচুর ক্রসফায়ার হয়েছে। যেসব কমান্ডিং অফিসারের আন্ডারে অনেক বেশি ক্রসফায়ার হয়েছে এই বিচার বহির্ভূত হত্যা, তার মধ্যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনের নাম একেবারে শীর্ষে বলা যায়। তো সে রাজশাহী এবং চিটাগাংয়ে থাকতে প্রচুর ক্রসফায়ার করেছে। এখন তাকে শুনি ক্রসফায়ার, গুম এগুলোর বিরুদ্ধে কথা বলতে, কিন্তু নিজেই অপরাধটা করে এসেছেন দায়িত্ব পালনকালে। তো ইনি আবার এই রোহিঙ্গাদের রিক্রুটমেন্ট নিয়ে কাজ করছে। রোহিঙ্গা শরণার্থী যারা আছে তাদের একটা বড় অংশকে এই জঙ্গি স্কোয়াডে আনা হচ্ছে এবং তাদের ওই প্রশিক্ষণ করা হচ্ছে, আত্মঘাতী স্কোয়াড তৈরি করা হচ্ছে। এবং আপনারা জানেন যে করাচি থেকে পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র এসেছে চিটাগাংয়ের আগে এবং এই অস্ত্রের একটা বড় অংশ গেছে আরাকান আর্মির কাছে আর একটা অংশ রয়ে গেছে এই লোকাল জঙ্গিদের কাছে। তো এদের সাথে আবার যোগ দিয়েছে সেই বহিষ্কৃত মেজর জিয়া। সে 2011 সালে আর্মিতে একটা কু করার চেষ্টা করেছিল এবং তখন সে গ্রেপ্তার হয়েছিল। সেই অবস্থায় সে পালিয়ে যায়। তার বিরুদ্ধে 7টি মামলা ছিল এবং 7টি মামলার মধ্যে 3টি মামলার রায় হয়েছে, 3টিতেই তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার মাথার দাম মার্কিন সরকার $5 মিলিয়ন ঘোষণা করেছিল, অর্থাৎ $50 লক্ষ তার মাথার দাম, এবং বাংলাদেশ সরকার তার জন্য 20 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। তো এই জিয়া পাকিস্তানি পাসপোর্ট নিয়ে শোনা যায় যে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে এসেছে এবং সে তার এই যে আর্মি থেকে বহিষ্কৃত হয়েছে এইটা উইথড্র করার জন্য সে আবেদন করেছে এবং সে 11 সালের কুর চেষ্টার জন্য সে নিজেকে তাকে বীর উত্তম পদক দেওয়ার দাবি করেছে এবং তার পক্ষে ওকালতি করে একজন প্রবাসী সাংবাদিক সে মার্কিন সরকারের কাছে চিঠি লিখেছে যে তার মাথার দাম যে $5 মিলিয়ন ঘোষণা করা হয়েছিল সেটা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। সুতরাং এই জঙ্গি নেটওয়ার্ক এর সাথে বাংলাদেশের যে লোকাল জঙ্গি নেটওয়ার্ক, এই জিয়া কিন্তু আবার আল কায়দার সাউথ এশিয়ার খুব টপ লিডার, ওয়ান অফ দ্য টপ লিডার্স। তো এর সাথে বাংলাদেশের যেসব এই মাওলানা রহমান ইটানি আছে এদের সবাই মিলে এরা প্ল্যান করছে যে একদিকে একটা জঙ্গি স্কোয়াড তৈরি করার, আরেকদিকে বাংলাদেশ আর্মিকে এই ইসলামিক রেভলিউশনারি ধারায় নিয়ে যাওয়া। এবং সেই কারণে আপনারা খেয়াল করবেন যে আর্মিকে টার্গেটেড অ্যাটাক করা হচ্ছে এবং এই সমগ্র বিষয়ে রাজনৈতিকভাবে জামাত, এনসিপি, এবি পার্টি জড়িত এবং টোটাল বিষয়টা হলো লিড করছেন ডক্টর ইউনূস। এবং এই যে এতভাবে গালাগালি করা হলো আর্মিকে, এইভাবে তো কোনোদিন আমরা শুনিনি আর্মিকে এইভাবে আক্রমণ করার। কিন্তু গতকাল অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকার কিন্তু এই প্রসঙ্গে কি বললেন যে ওরা ইম্যাচিউরড, ওরা আমাদের সন্তানের তুল্য, ওরা যখন বড় হবে তখন ওরা বুঝতে পারবে। এর মধ্য দিয়ে তাদের এই পাপটাকে লঘু করে দিলেন জেনারেল ওয়াকার। অথচ একজন কিশোর সে জয় বাংলা স্লোগান দিয়েছিল বলে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। আর এইসব এনসিপি বা এই যে ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টি, সে কি এখনো বাচ্চা সন্তান? বা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত, সার্জিস, এরা কি সন্তানের মতো? এরা যে অপরাধ করছে সেনাবাহিনীকে এইভাবে আক্রমণ করে, এটা কি শিশু সুলভ অপরাধ? জেনারেল ওয়াকার কেন এটা বলল? এটা দিয়ে আমাদের কাছে নতুন প্রশ্ন আসছে। এই যে আর্মি বিরোধী তৎপরতা ষড়যন্ত্রের কথা বললাম, জেনারেল ওয়াকার আবার যারা আর্মি বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে আর্মি এবং ডিজিএফআই কে ধ্বংস করার জন্য অ্যাটাক করছে, তাদের আবার সন্তান তুল্য বলে ক্ষমা সুন্দর চোখে দেখার কথা বলছেন। এই জায়গাটায় আমাদের প্রশ্ন জাগে, তাহলে কি এই যে আর্মিকে ধ্বংসের যে চক্রান্ত, পাকিস্তানি ষড়যন্ত্র, আর্মিকে দুর্বল করে দেওয়ার পাকিস্তানি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সাথে জেনারেল ওয়াকার কি জড়িত? এই প্রশ্নটির উত্তর জানাটাও কিন্তু জরুরি। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী তাদের অনেক প্রফেশনাল
একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন আগের সরকার শেখ হাসিনা, কিন্তু সেখান থেকে এখন আর্মির যে ভূমিকা সেটা অত্যন্ত বিতর্কিত, এবং এর ফলে হচ্ছে কি আর্মির ভেতরে একটা সমস্যা দেখা দিয়েছে। অনেকেই খুব ডিসহার্টেন থাকে। তারা বলছে যে তারা আত্মীয় স্বজনের কাছে সমালোচিত হচ্ছে, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছে না, জুনিয়র অফিসাররা খুব রিয়াক্ট করছে, সৈনিকদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। সব মিলিয়ে আর্মি যে একটা ডিসিপ্লিন ফোর্স, এটা একটা স্ট্রং ফোর্স, সেই জায়গাটায় কিন্তু একটা টার্মোয়েল শুরু হয়ে গেছে। এবং এখন এই আর্মিকে রক্ষা করতে হলে এই ডক্টর ইউনূস, এই যে আজমি হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল হাসিন সহ যে পাকিস্তানি পন্থী সাবেক কর্মকর্তা বা জিয়া বা জঙ্গি যে নেটওয়ার্ক রয়েছে, এদের এদের অবশ্যই ঠেকাতে হবে, দমন করতে হবে, প্রতিরোধ করতে হবে। পাশাপাশি জেনারেল ওয়াকারকে তার অবস্থানটা ক্লিয়ার করতে হবে। আমরা কিন্তু অনেক ব্যাপারেই তার ভূমিকা দেখে খুব কনফিউজড হয়ে যাই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।